আজকের গল্প বনশ্রী রায় মিত্রের লেখা পাপ স্খলন। কাল সকাল 10টার অ্যাপয়েন্টমেন্ট। আমরা আজ দুপুরেই বেরিয়ে যাব। ওখানে পৌঁছেতে সন্ধ্যা হবে। সব ব্যবস্থা করাই আছে। তুমি ব্যাগ গুছিয়ে নাও। একমাত্র বাবা মা জানে আমরা কোথায় যাচ্ছি। বাকিদের বলা আছে ভাইজ্যাক 15 দিনের জন্য। এক নিঃশ্বাসে কথাগুলো বলার পর এতক্ষণে উজান নজর করে যে যার উদ্দেশ্যে এত কিছু বলা সে জানলার বাইরে চোখ রেখে বসে আছে, যেন এতক্ষণ ধরে উজান ঘরের চার দেওয়াল কিংবা আসবাবের সাথে জরুরি কথা সারছিল। তাই আর একজন সেদিকে কান না দিয়ে অন্যত্র মন দিয়ে বসে আছে। উজানের বলা কথাগুলো ওই মানুষটার কান পর্যন্ত পৌঁছানো দূরে থাকুক, সামান্য শব্দের কম্পন পর্যন্ত তাকে অনুভূত করাতে পারেনি তা বেশ বুঝতে পারে উজান। বেশ কঠোর স্বরেই উজান বলে, লিপি, তুমি শুনতে পাচ্ছ? আমি কিছু বলছি তোমায়। লিপি। শেষের ডাকটা বেশ জোরে হয়, যেন চেতনা ফেরে লিপির। সে একই রকম উদাস চোখে উজানের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ আগে নিশ্চয়ই উজান কিছু বলছিল, অথচ ওর কানে কিছু শব্দের অনুরণন ছাড়া আর কিছুই পৌঁছায়নি। তবে উজান ঠিক কী বলছিল তা শোনার ইচ্ছেও সে প্রকাশ করল না। একটা সময়ের পর দুটো মানুষের পরস্পরের কথা শোনার প্রয়োজন আর হয় না। কখনো এমনটা হয় একে অপরের প্রতি থাকা গভীর আবেগে যেন একে অপরের স্পন্দন পর্যন্ত পড়ে নিতে পারে, মেপে নিতে পারে পরস্পরের নিঃশ্বাসের উত্তাপ। আবার সম্পর্কের জমিতে তীব্র খরা দেখা দিলেও পরস্পরের কথা শোনার প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়। বলা কথা না বলা কথা, কোনো কথার বীজই আর সেই বন্ধুর জমির বুক চিরে তত্তরিয়ে বেড়ে ওঠে না। স্বরলিপি উজানকে আর কিছুই জিজ্ঞেস করে না, চুপচাপ জানালার ধার থেকে সরে আসে। উজান নিজের বলা কথাগুলোর পুনরাবৃত্তি না করে কেবল বলে, 12:30টায় বেরোবো, ব্যাগ গুছিয়ে নিও। কথাটা বলে ঘর থেকে বেরিয়ে যায়। লিপি একদৃষ্টে তাকিয়ে থাকে ওর চলে যাওয়ার দিকে। নিজের অজান্তেই ওর বাঁ হাতটা চলে যায় তলপেটে। বুকের ভেতর কি ভয়ঙ্কর এক যন্ত্রণা, যেন চিৎকার করে কাঁদতে পারলে সে বেঁচে যেত। এখান থেকে ছুটে পালিয়ে যেতে পারলে বেঁচে যেত। নিজের উপর সবচাইতে বেশি আক্রোশ হয় ওর। ঈশ্বর ওর বেলাতেই কেন এত নরম মাটি ব্যবহার করেছেন, যা এত তেতে পুড়েও কোনো আকারে আসে না? আচ্ছা, ও বিদ্রোহ না করতে পারুক, ভীরুর মতো অন্তত নিজেকে শেষ করে তো দিতে পারে। সেই মনোবল পর্যন্ত জোগাড় করে উঠতে পারে না। কিংবা এই যে এত কষ্ট হচ্ছে বুকের ভেতর, সেই কষ্টে হৃদস্পন্দন তো থেমে গিয়ে ওকে উদ্ধার করতে পারে। দুবার ওর জরায়ু ক্ষত বিক্ষত করে যখন ওর সন্তানদের হত্যা করা হলো, ঠিক তখনই তো মরে যেতে পারত। কিন্তু না, কিছুতেই ওর মরণ নেই। উজান ব্যাগপত্র যখন গাড়িতে তুলছে, ওর মা লিপির মাথায় ঠাকুরের ফুল ছুঁয়ে বিড়বিড় করে বলছেন, এবার যেন বংশের বাতি জ্বলে ঠাকুর, তুমি দেখো ঠাকুর, আগের দুবারের মতো যেন না হয় ঠাকুর। লিপি মনে মনে ভাবে, শাশুড়ি কত অবলীলায় নিজের থেকেই ঠাকুরকে সবটাই ওয়াকিবহাল করিয়ে রাখেন, যেন কোথাও কোনো সটতা নেই। লিপি চুপচাপ গিয়ে গাড়িতে ওঠে। শ্বশুর এগিয়ে এসে ছেলেকে বলেন, কাল রিপোর্ট হাতে পেয়েই আগে ফোন করবি, চিন্তা করিস না, এবার সব ঠিক হবে। লিপিকে গাড়ির জানলা দিয়ে উল্টো দিকের মাঠের দিকে উদাস তাকিয়ে থাকতে দেখে শাশুড়ি এগিয়ে এসে বলেন, অমন মুখ গোমরা করে রেখো না বৌমা, চিন্তা নেই, এবার তোমার কোল জুড়ে গোপাল ঠাকুরই আসবে। লিপি এর কোনো উত্তর দেয় না, কেবল একটা দীর্ঘশ্বাস ওই তপ্ত রোদে কুণ্ডলি পাখি কোথায় যেন মিলিয়ে যায়। হ্যালো বাবা, রিপোর্ট এসে গেছে, মাকে বলে দাও এবার গোপালই আসছে। সত্যি বলছিস সুজান? সব রিপোর্ট ঠিক মতো দেখে নিয়েছিস তো? কোনো ভুল যেন না হয়। না না বাবা, একই ডাক্তারই তো আগের দুটো কেস দেখেছিলেন, দুবারই ওনার এখানে তো সব হলো। এবার রিপোর্ট হাতে পেয়েই বললেন, নিন মিস্টার উজান, এবার ঘরের সম্পদ ঘরে নিয়ে যান। সম্পদ? হ্যাঁ, সম্পদই তো বটে। এই নামটাই দাদুভাইয়ের জন্য রাখা হবে। উল্লাসে উচ্ছ্বাসে উজানের বাবা তখন আত্মহারা। পাশ থেকে ওর মা বললেন, তাহলে কবে ফিরছিস তোরা? কালই চলে আয় না। আর তো থাকার দরকার নেই। তা ঠিক, এবার থাকার আর দরকার নেই। আগের দুবারের সাথে এবারের বিস্তর তফাৎ। এবার তো আর জরায়ু খুবলে মাংসপিণ্ড বের করতে হয়নি যে বাড়তি বিশ্রামের প্রয়োজন হবে। লিপির তিনকুলে কেউ নেই। ওর বড় হয়ে ওটা পড়াশুনো সবই অনাথ আশ্রমে। এইরকম একটি মেয়েকে বাড়ির বউ করার ক্ষেত্রে উজানের বাবা মায়ের আপত্তি ছিল, অথচ ছেলে যখন নাছোড়বান্দা এই মেয়েকে বিয়ে করবে, ফলে ছেলের জেদের কাছে ওরা মাথা নত করে। এছাড়া আরেকটি কারণও ওরা এই মেয়ে ঘরে তুলতে শেষ পর্যন্ত রাজি হন। মেয়ের বাপ মা ভাই বোন নেই,
তাই বউয়ের বাপের বাড়ির ঝক্কি থাকবে না। মেয়ের মা বাপ সংসারে নাক গলিয়ে উজানের মায়ের দাপটের শেকড় আলগা করতে পারবে না, কিংবা বাড়ির বউ কারণে অকারণে বাপের বাড়ি গিয়ে উঠবে না। এও কি কম সুখের? এসব সাত পাঁচ ভেবে শেষ পর্যন্ত উজানের মা বাবা রাজি হন। আয় মা আয়, বলেছিলাম না এ বংশের বাতি নিয়েই তুই ফিরবি এবার। দেখ কেমন ফলে গেল কথা। শাশুড়ির গলায় যেন কয়েক সের মধু ঢেলে দিয়েছে কেউ। শ্বশুরমশাই এগিয়ে এসে হাতে সামান্য কাঁধ ব্যাগটা নিয়ে নেন পাছে বৌমার কষ্ট হয়। লিপি নিজের ঘরে এসে চোখ বন্ধ করে শুয়ে থাকে, আনমনে হাত রাখে পেটের উপর। চোখের কোণ গড়িয়ে নোনা জল নেমে আসে। দেখতে দেখতে কেটে যায় পরবর্তী মাসগুলো। নির্ধারিত সময়ে স্বরলিপির কোল আলো করে আসে ওর সন্তান। সারা বাড়ি জুড়ে যেন আনন্দের জোয়ার নেমে আসে। ছেলের বাবা হয়ে উজান একেবারে আনন্দে আত্মহারা। তোমার কাছে আমি চির ঋণী হয়ে থাকলাম লিপি। তুমি আমাকে আজ পৃথিবীর সবচাইতে বড় সুখ দিয়েছ। আজ আমি ছেলের বাবা হয়েছি, আর কিচ্ছু চাইব না তোমার কাছে। লিপির ঠোঁটে কেবল শুষ্ক হাসি। ও অপলক তাকিয়ে থাকে পাশে শুয়ে থাকা ক্ষুদে প্রাণীটির দিকে। ও নরম হাতটি নিজের হাতের মধ্যে নিয়ে পুরনো সব যন্ত্রণার উপশম খোঁজে। উজান আগে থেকেই ছেলের নাম ঠিক করে রেখেছিল, সম্পদ। লিপি আদর করে ছেলের ডাকনাম রাখে রিত। লিপি লিপি লিপি। উজানের তীব্র চিৎকার শুনে রান্নাঘরের কাজ ফেলে ছুটে আসে লিপি। উজানের ওই ভীষণ চিৎকার শুনে আর ওর অগ্নিমূর্তি দেখে ততক্ষণে ঘরে উপস্থিত ক্ষুদে প্রাণীটি ভয়ে সিঁটিয়ে একেবারে জুবুথুবু হয়ে বসে আছে। লিপিকে সামনে পেয়েই উজানের গলা আরও চড়ে যায়। ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করে, এইসব কি সাজর? বলে রীতির দিকে ইঙ্গিত করে। আর এই রকম খেলনা কে এনে দিয়েছে? লিপির একটা লাল ওড়না গায়ে জড়িয়ে কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক মেখে বারবি ডল নিয়ে খেলছিল রিত। এছাড়া ঘরময় ছড়ানো রান্নাবাটির সংসার। রিতকে এসব খেলনা লিপি কিনে দিয়েছিল। এমনিতে ছেলের কোনো বায়না নেই, তবে খেলনার দোকানে বারবি কিংবা খেলনাবাটি দেখলে মায়ের কানে কানে ইচ্ছেটুকু জানায়। ওইটুকুনি 7 বছরের শিশুও জানে বাবা তার জন্য যত খেলনাই আনুক, এসব খেলনা চাইলেই বকুনি জুটবে। তাই এসব আবদার মায়ের কাছেই রাখে। সেদিনও ছেলে আবদার করলে লিপি এক সেট খেলনাবাটি নিয়ে আসে। আজ বাড়িতে শ্বশুর শাশুড়ি না থাকে লিপি ছেলেকে খেলতে দিয়েছিল। ওনারাও নাতির এইসব খেলনার প্রতি আকর্ষণ ভালো চোখে দেখেন না। বাঁকা কথা বলেন ওইটুকু বাচ্চাকে। একরত্তি প্রাণ, কিছু বুঝুক না বুঝুক, লিপি মা হয়ে ওসব কথা সহ্য করতে পারে না। লিপি এগিয়ে এসে ছেলেকে বুকে জড়িয়ে নেয়, গায়ে মাথায় হাত বোলায়। সে বেচারা তখনও থরথর করে কাঁপছে। ওদিকে উজান গজগজ করে চলে। আর একদিন যদি এসব খেলনা এ বাড়িতে দেখেছি, কথাটা বলেই মেঝেতে ছড়িয়ে থাকা সব খেলনা একটা প্যাকেটে ভরে দোতলার জানলা দিয়ে পেছনে বাঁশঝাড়ে ছুঁড়ে ফেলে। ছেলে এক নাগারে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলে। 10 বছর পর সারা ঘরময় অপার্থিব এক নীরবতা। ঠিক যেমন মারাত্মক কোনো শোক সংবাদ পাওয়ার পর প্রথমটায় মানুষ শোক প্রকাশ করতে পর্যন্ত ভুলে যায়, এও যেন ঠিক তাই, কিংবা তার চাইতেও ভয়ঙ্কর। এতক্ষণ ধরে রিত যা বলে গেল তার মর্ম বোঝাতে দূরে থাকুক, উজান প্রাথমিক ঘোর কাটিয়ে রীতিমতো ঝাঁঝিয়ে উঠল। তোমাদের প্রজন্মের এই এক ফ্যাশন হয়েছে, অতিরিক্ত আধুনিক হতে গিয়েই এসব হোমোসেক্সুয়ালিটি, লেসবিয়ান, ট্রান্সজেন্ডার এর মতো বোগাস সব খেয়াল তোমাদের মাথায় চেপেছে। কী যে করতে চাও তার ঠিক নেই। নোংরা মজত্ব সব। আচ্ছা মতো চাপকে দিতে পারলেই সব কায়দা ছুটে যাবে তোমাদের। একটা বছর 17 ছেলে যে কিনা বলছে ও দেহের গঠন কেবল পুরুষের, অন্তরে সে একজন নারী। এইভাবে দ্বৈত জীবন আর সে যাপন করতে পারছে না। সে শরীরেও নারী হতে চায়, একজন সম্পূর্ণ নারী হয়েই বাঁচতে চায়। এসব ঢ্যামনামো নয় তো আর কি। উজানের ভেতরকার সমস্ত আক্রোশ গলন্ত লাভার মতো বেরিয়ে আসতে থাকে, অথচ সেই লাভার আঁচ যেন গায়েই লাগে না ওই ছেলের। একদিকে ছুঁড়ে দেওয়া তীব্র বাক্যবাণের পরিবর্তে অপর দিক থেকে অন্তত 2-4টে বাক্য যদি খরচ হয়, তবুও তাকে পুনরায় আঘাত করে ক্ষত বিক্ষত করে দেওয়ার ব্যবস্থা করা চলে। কিন্তু এমন নির্বাক প্রতিপক্ষের উপর যে ঠিক কোন ধারালো অস্ত্র কার্যকর তা বুঝে উঠতে না পারলে চূড়ান্ত ক্ষোভে মানুষ যা করে, উজান তাই করল। ছেলের ওভাবে বোবার মতো দাঁড়িয়ে থাকা আর সহ্য করতে না পেরে সে ছেলের গায়ে রীতিমতো হাত তুলতে যায়। কিন্তু এবার ঢাল হয়ে দাঁড়ায় লিপি। রিতের দিকে ওঠা উজানের হাত ওকে স্পর্শ করার আগে লিপি তা আটকে দেয়। এই প্রথম লিপি উজানের চোখে চোখ রেখে শান্ত অথচ তীরকণ্ঠে বলে, আর না উজান, আর না।
আমার দুটো সন্তানকে তোমরা খুন করেছ। আর আমি নীরব থেকে সেই পাপ কার্যে সায় দিয়েছি, তবে আর না। চিরকালে নির্বিবাদী মেয়েটাকে এমন সোচ্চার হতে দেখে নিজেদের চোখকেই বাড়িসুদ্ধ লোক বিশ্বাস করতে পারে না। নিজের কর্মফল দেখছো না, উল্টে আমাদের খুনি বলছো। কি আস্পর্ধা তোমার বৌমা! সেই প্রথম থেকে মেয়ে মেয়ে করে গেছো। তোমার এসব ন্যাকামোর জন্য এমন একটা সন্তান এসেছে গর্ভে। এ তো তোমার কর্মের দোষ। ভেবেছিলাম এত মানত, এত পূজা অর্চনার পরে বংশের প্রদীপ এলো, শেষে কিনা একটা হিজড়া দিলে ঠাকুর। কথাগুলো বলেই নাকি কান্না জুড়ে দিলেন লিপির শাশুড়ি। মা, মুখ সামলে কথা বলুন। লিপির হুঙ্কারে মুহূর্তে বন্ধ হয়ে যায় ওর শাশুড়ির বিলাপ। কাকে হিজড়া বলছেন? হিজড়া কাকে বলে আপনি জানেন? একজন মানুষের দেহে নারী পুরুষ উভয়ের শারীরিক বৈশিষ্ট্য একই সঙ্গে উপস্থিত থাকলে তবে তাকে কিন্নর বা হিজড়া বলা হয়। অথচ এক্ষেত্রে সেই মানুষগুলোর কিন্তু কিছুই করণীয় নেই। তবুও সমাজ তাদের জন্যই সাজা ধার্য করে। পরিবার পরিজন স্নেহ মমতা থেকে চিরকালের মতো বঞ্চিত করে তাদের বাধ্য করে এক দুর্বিষহ জীবন বয়ে চলতে। ওরাও কিন্তু সম্পূর্ণ সুস্থ সবল বাবা মায়েরই সন্তান, কিন্তু আমাদের অসুস্থ সমাজ ওদের মেনে নিতে পারে না। চিন্তাধারা আমাদের অনুর্বর, অথচ নপুংসক আমরা ওদের বলি। আর রইল রীতের ব্যাপার। ওর দেহ পুরুষের, কিন্তু মন এক নারীর। জানি এটা বোঝা খুব মুশকিল। আসলে আমাদের প্রত্যেকেরই যে একটা মন আছে বা থাকতে পারে, আমাদের স্বাভাবিক চেতনায় অধিকাংশ ক্ষেত্রে এটাই তো ধরা পড়ে না। কেবল শরীর আর শারীরিক যা কিছু সেটাই প্রধান। একটা ফুটফুটে শিশু সুস্থভাবে কোলে আসার আনন্দ ঠিক কতখানি হবে তা নির্ভর করে দেয় তার লিঙ্গ। মস্ত বোদ্ধা হয়েছ, তাই না? খুব জ্ঞানের বুলি দিচ্ছ। লিপির কথার পরিপ্রেক্ষিতে বাঁকা মন্তব্য ছুড়ে দেয় উজান। না উজান, আমি কোনো বোদ্ধা নই, একজন নারী। একজন মা হয়েও আমি সহজে রীতের ভেতরকার এই নারী সত্তাকে ছুঁতে পারিনি। আজ থেকে বছরখানেক আগে যেই রাতে আমার ছেলে আমার কোলে মাথা রেখে বলেছিল, মা, যদি তুমি কোনো দিন হঠাৎই জানতে পারো তোমার ছেলে আসলে ছেলে নয়, সে মনে প্রাণে একজন নারী, ঘৃণা করবে তুমি? মুখ ফিরিয়ে নেবে? কথাগুলো বলতে বলতে লিপির গলা ধরে এলো। কোনো রকম নিজেকে সামলে আবারও বলতে শুরু করলো। আমি প্রথমটাই বুঝেই উঠতে পারিনি কি বলছে আমার ছেলে, তবে আমি খুব ধৈর্য নিয়ে মন দিয়ে সবটুকু শুনেছিলাম। শুনতে শুনতে বুঝতে পারছিলাম ও নিজের সাথে কি সাংঘাতিক লড়াই করে চলেছে দীর্ঘদিন ধরে। নিজেকে কতটা ভেঙে চুরে তবে আমার কাছে এসে দাঁড়ানোর সাহস জুটিয়েছে। আমার রাগ হচ্ছিল নিজের উপর, যে কেমন মামি, যে ছেলের মনের ভেতরে চলতে থাকা এত বড় ঝড় আঁচ করতে পারিনি। সেদিনই ঠিক করেছিলাম আমাকে শক্ত হাতে ওর হাতটা ধরতেই হবে, তা না হলে ও সেইভাবেই হারিয়ে যাবে যেভাবে আমার দুটো মেয়ে। কথাটা বলতে গিয়েও থেমে যায় লিপি। তবে লিপির এত সব কথাতে বাকিদের এতটুকু হেলদেল হয় না, বরং উজান ওর মায়ের কথা সুর ধরেই বলে, ওই দুটোর শোকে কাতর হয়ে এই ছেলের জন্ম দিয়েছিলে বলেই আজ এই দশা। ওই সময় মন উৎফুল্ল রাখতে হয়, আর তুমি কেবল বসে বসে চোখের জল ফেলতে তখন। সব তোমারই গর্ভের দোষ। উজানের কথায় এবার আর রাগ কিংবা দুঃখ হয় না লিপির, বরং তার ঠোঁটের কোণে এক বাঁকা হাসি খেলে যায় যা উজানের চোখ এড়ায় না। ও বলে, এর মধ্যে হাসির কি আছে? হাসছি ঈশ্বরের পারফেক্ট ফন্দি দেখে। ফন্দি? ভুরু কুঁচকে জিজ্ঞেস করে উজান। কতকগুলো খুনির কাছ থেকে আমার কন্যাকে বাঁচানোর ফন্দি। এই যদি রীত ভ্রূণ অবস্থাতে জানান দিত যে ও মেয়ে, তাহলে এই পৃথিবীর আলো বাতাস আর দেখতে পেত না। তাই ঈশ্বর ওর নারীত্ব এক পুরুষের আভরণে ঢেকে দিয়েছিলেন। এই ঈশ্বরের এক চমৎকার চাতুরি। এবার কি করবে মিস্টার উজান? বলো, কি করবে এবার? ছেলের বাবা হবে, ছেলের বাবা। হা হা হা। এইবার? লিপির অট্ট হাসিতে স্তব্ধ হয়ে যায় সবাই। ভেবেছিলে আমার জরায়ু খুবলে নিলেই আমার সন্তানদের মেরে ফেলতে পারবে। দেখো, নিজের চোখে দেখো, আমার মেয়ে আমার কাছে ফিরে এসেছে। জানি এখন ওকে অনেকটা শরীরে মনে রক্তাক্ত হতে হবে, তবে গিয়ে একজন পূর্ণ নারী হয়ে উঠবে। পাপ তো কেবল তোমাদের নয়, আমারও ছিল। অন্যায়ের প্রতিবাদ না করাটা যে মস্ত পাপ। তাই সেই পাপের স্খলন আমি এবার করবই। রীতকে বুকে আগলে দৃঢ়কণ্ঠে প্রতিজ্ঞা করে লিপি। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।